এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে বললেন ডক্টর ইউনূস। সেনাবাহিনীর প্রতিবাদ, ইন্ডিয়া টুডের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। জানাবো আওয়ামী লীগ কি আসবে নির্বাচনে, এবং সর্বশেষ জানাবো পল্লবীতে আবাসিক ভবনে আগুন, 70 বছর বয়সী বৃদ্ধার মৃত্যু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রমজান মাস জুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসেছে যে এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আমাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতর ও অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা বলেন, আজ 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছে। 25শে মার্চ থেকেই এদেশের মানুষ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 9 মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি আরো বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম। সেনাবাহিনীর প্রতিবাদ, ইন্ডিয়া টুডের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় জরুরি বৈঠক করেছে এমন শিরোনামে করা মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিবাদ বার্তায় এই প্রতিবেদনকে অবিশ্বাস্য তথ্য বিকৃতি, গুজব রটানো, পুরোপুরি মিথ্যা বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণ নেই, বরং এটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রয়াস। আসন্ন অভ্যুত্থান সংক্রান্ত তথ্য পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর, যা সাংবিধানিকতা ও ন্যূনতম নৈতিকতাকে উপেক্ষা করেছে। প্রতিবাদ বার্তায় বলা হয়, এটি প্রথমবার নয়, ইন্ডিয়া টুডে ইতিপূর্বেও বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভ্রান্ত তথ্য মন গড়া প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগেও 11 মার্চ 2025 তারিখে সেনাবাহিনীকে নিয়ে একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়, যা আমরা তখনই প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে ওই প্রতিবাদ সত্ত্বেও ইন্ডিয়া টুডে তাদের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয় প্রমাণ। আওয়ামী লীগ কি আসবে নির্বাচনে? গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা যে অন্তর্বর্তী সরকারের নেই, সেটা প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এমনটিও বলেছেন, একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অসম্মত বলেও সরকার ওই দিকে যেতে অনাগ্রহী। এই অবস্থায় কে কাকে কোথায় ডেকে এই প্রশ্নে কি বললেন সেটার গুরুত্ব কমই। সেই ক্ষেত্রে কারো বক্তব্যকে পরিপূর্ণ সত্য ধরে নেয় আলোচনা করা অসঙ্গত। আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন পর থেকেই আলোচনা চলছে জনপরিসরে প্রায় অনুপস্থিত দলটি রাজনীতিতে ফিরবে কিনা। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের সিংহভাগই এখন ভারতে। দেশে আটক হয়েছেন কমই। তৃণমূল নেতাদের সিংহভাগও দেশ বিদেশে পলাতক। কর্মীরা প্রশাসনিক ও রাজনৈতিক চাপের মুখে দলটির সমর্থক কম নয় এবং তারা দেশেই আছেন। এদের একাংশ সক্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের কোথাও কোথাও দলটির কর্মী সমর্থকদের অতি ক্ষুদ্র অংশকে মাঝে মধ্যে ঝটিকা মিছিল বের করতে দেখা যায়। দিল্লিতে বসে শেখ হাসিনা তাদের উৎসাহ যোগান, কিন্তু এগুলো দলটির রাজনীতিতে ফেরার কোনো লক্ষণ নয়। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পক্ষে ফেরাটা খুব কঠিন। এর আগে 90-এর গণ আন্দোলনে সেনা এরশাদের পতন ঘটেছিল। সেটি ছিল অনেক কম রক্তক্ষয়ী এবং এরশাদ সহ জাতীয় পার্টি প্রায় সব নেতা তারপরও দেশের অবস্থান করেছিলেন। এরশাদ কারাগারে যান এবং সেখান থেকে নির্বাচন করে জয়ী হন সর্বোচ্চ 5 আসনে।
প্রথমবারের মতো দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত ওই নির্বাচন জাপার জন্য ছিল কঠিন। স্বাভাবিক পরিবেশ পেলে দলটি হয়তো আরো কিছু আসন পেত। জাপার প্রাপ্ত আসন ছিল 35 এবং ভোট প্রায় 12%। 24-এ গণঅভ্যুত্থান অবশ্য নজিরবিহীন। অল্প সময়ে আন্দোলনে এত রক্তক্ষয়ের উদাহরণ কম। ক্ষমতাসীনদের পতনও ঘটে সশব্দে। ভয়াবহ প্রতিশোধের আশঙ্কায় সর্বস্তরের নেতৃকর্মী এমনকি সহযোগীদের মধ্যেও ছিল পালিয়ে যাওয়ার তাড়া। হাসিনার রেজিমের সহযোগী জনপ্রশাসনের লোকজন, গুরুতর আর্থিক অপরাধে জড়িত ব্যবসায়ীদেরও ছিল একই প্রবণতা। রাজনৈতিক পরিবর্তনের ধাক্কায় ক্ষমতার সঙ্গে জড়িতদের এই মাত্রায় আত্মগোপন এবং দেশ ত্যাগের ঘটনা সাম্প্রতিক দুনিয়ায় বেশি নয়। এই অবস্থায় দেশে যে নির্বাচন হতে যাচ্ছে তাতে আওয়ামী লীগের অংশগ্রহণের আইনগত সুযোগ থাকলেও তা গ্রহণ করা কতখানি সম্ভব সে প্রশ্ন রয়েছে। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগকে অব্যাহতভাবে এসব কাজে ব্যবহার করার দলটিকে নিষিদ্ধের দাবিও কম জোরালো নয়। এর মধ্যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে। ছাত্রলীগ নিষিদ্ধ তেমন প্রতিক্রিয়া না হলেও মূল সংগঠন নিষিদ্ধ করাটা এত সহজ নয় বলেই মনে হচ্ছে। দলটির অপরাধীদের বিচারে দৃঢ়তা দেখলেও সরকার এটিকে সরাসরি নিষিদ্ধ করতে রাজি নয়। মানবতা বিরোধী অপরাধের বিচার সংক্রান্ত আইনে দল নিষিদ্ধকরণের প্রস্তাবিত ধরনটি রাখেন সরকার। এবার আদেশ দলটি নিষিদ্ধের সুযোগও তারা নেবে না বলে জানাচ্ছে। পতনের মাত্র কদিন আগে সন্ত্রাস বিরোধী আইনে হাসিনা সরকার নিষিদ্ধ করে জামায়াত শিবিরকে। পরিবর্তিত পরিস্থিতিতে অবশ্য আওয়ামী লীগই কার্যত হয়ে পড়ে নিষিদ্ধ। 7 মাস পরও তারা নির্বিঘ্নে ন্যূনতম কর্মসূচি পালন করতে পারছে না। গোপালগঞ্জের মতো অঞ্চলেও দলটির কার্যক্রম পরিচালনা এখন কঠিন। নিষিদ্ধ না হলেও এই গ্রাউন্ড রিয়েলিটি তাদের মোকাবেলা করতে হচ্ছে। দলের তস্য নেতাটিরও গ্রেপ্তারের খবর মিলছে নিয়তই। এই অবস্থায় আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হচ্ছে অচিরেই ফিরে এসে প্রতিশোধ গ্রহণের ঘোষণা। দল নেত্রীও এমন বক্তব্য অব্যাহত রাখার পরিস্থিতি উত্তেজনাকর থেকে যাচ্ছে। এই অবস্থায় আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরবে, কিভাবে অংশ নেবে নির্বাচনে, তা কারোর কাছে স্পষ্ট নয়। এমন পরিস্থিতিতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সহায়তার প্রস্তাব দেওয়া বা পাওয়া তাৎপর্য কি কে জানে। প্রশ্ন হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ রিফলে মূল দল কি উপকৃত হবে কোনোভাবে? আর শেখ হাসিনা কি এটা অনুমোদন করবেন? বিদেশে অবস্থানরত হাসিনা অনুগত নেতারা বরং বলছেন তারা ক্ষমতাচ্যুত প্রধান নেতৃত্বের প্রতি আস্থাশীল। সেক্ষেত্রে রিফাইন্ড আওয়ামী লীগ তো কার্যত হবে বিদ্রোহী আওয়ামী লীগ, যারা হাসিনার বিধ্বংসী ভূমিকার নিন্দা করেই এগোতে চাইবে। তেমন কিছু ঘটছে কিনা সেটা মোটেই স্পষ্ট নয়। আওয়ামী লীগের নিরাপরাধ অংশ এবং এর বাইরের অনেকের মধ্যে অবশ্য এমন একটি আওয়ামী লীগের প্রত্যাশা রয়েছে, বাতাসে কান পাতলেই সেটা শোনা যায়। এমন আলোচনা রয়েছে আওয়ামী লীগের নিরাপরাধ অংশটি ভিন্ন নামে সংগঠিত হলে ভালো হয়, সেটা জাতীয় নির্বাচনের সামনে রেখে। কেননা সবকিছুর পরও আওয়ামী লীগ ধরার উল্লেখযোগ্য ভোটার রয়েছে আর তারা দেশেই আছেন। ইউনূস সরকারও দৃশ্যত চাইছে নির্বাচনে জনগণের এই অংশটির অংশগ্রহণ নিষিদ্ধ হয়ে গেলে কিংবা সেটা না হয়েও নির্বাচন বর্জন করলে আওয়ামী লীগ ধারার এই ভোটারদের সবাই যে এতে অনুপস্থিত থাকবেন তা নয়। তবে পছন্দসই কোনো দল মাঠে না থাকলে তাদের অংশগ্রহণটি জোরালো ও দৃশ্যমান হবে না। ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তমূলক নির্বাচনের দাবি মেটাতে এমন অংশগ্রহণ প্রয়োজন। এ ব্যাপারে বিশেষত আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আগ্রহ রয়েছে তাতে কোনো লুকোছাপা নেই। ইউনূস সরকার কি অন্তর্ভুক্তমূলক নির্বাচন, অন্তর্ভুক্তমূলক রাজনীতি ও সমাজ গঠনের কথা বলছে না? হালে সেনা প্রধান এক বহুল আলোচিত বক্তৃতায় আগামী নির্বাচনকে ইনক্লুসিভ করার উপর জোর দিয়েছেন। আওয়ামী লীগ ব্যাপক মানুষের কাছে তীব্রভাবে সমালোচিত হয়ে পড়লেও তার যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে সে বিবেচনায় দলটি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা উচিত। লেভেল প্লেইং ফিল্ড পেলে দলটির প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে বলে অনেকের ধারণা। তবে নিরেট বাস্তবতা হলো নির্বাচনে এলে জাপার চাইতে অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে হবে দলটিতে। এই অবস্থায় ইউনূস সরকারের পদত্যাগ চাইছেন প্রবাসে পলাতক কোনো আওয়ামী লীগ নেতা। আগ্রহ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দল নিরপেক্ষ একটি সরকারও হয়তো তারা চাইবেন। তবে বাস্তবতা হলো গণঅভ্যুত্থানের ফসল ইউনূস সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন। সেক্ষেত্রে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচন বর্জন করবে বলেই অনুমেয়। ইউনূস সরকারও হয়তো এমনটাই ধরে নিয়ে বসে আছে। আওয়ামী লীগ অবশ্য সুবিধা হয় তাকে সরাসরি নিষিদ্ধ করে দিলে, তাহলে দলটি অভিযোগ করতে পারবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, তার ভোটারদেরও সহজে জানাতে পারবে নির্বাচন বর্জনের আহ্বান। জুলুমবাজ হয়ে ওঠা দলটিও এতে মজলুমের ভাবমূর্তি পাবে যতখানি সম্ভব। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।